উনি আমার দেশে আসার কথা শুনে পাগলে আত্মহারা হয়ে অপেক্ষা করতেছিল। যখন দল থেকে বলল যে তোমার দেশে আসা আপাতত যাবে না, তুমি বাইরে থাকো, দল ক্ষমতায় কিন্তু আমি দেশে আসা যাবে না। আমি আর আসতে পারলাম না। যখন শুনতে পারছি যে আমি আসবো না, এই ৩ মাস পরেই মারা গেছে। এই রাজনীতি করতে গিয়ে আমি তো আমার মাকে হারিয়েছি, ভাইকেও হারিয়েছি। আমার দলে গ্রুপিং ছিল, ওরা চায়নি যে আমি দেশে আসি, দেশে এসে আবার রাজনীতি করি। এই গ্রুপিংয়ের ধারাই আমি ওই পরিস্থিতির শিকার হয়েছিলাম। কিন্তু আমাদের দলীয় নেতাকর্মীদেরকে কেরানীগঞ্জ এবং কাশিমপুর ২ এ সবাইকে পাঠিয়েছে, কিন্তু আমাকে শুধু সিঙ্গল পাঠিয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি। 96 এ যখন অসহযোগ আন্দোলন হয়েছিল, তখন আমি বিএনপিকে এত পরিমাণ ভালোবাসতাম, আমার কিন্তু কোনো পোস্ট পজিশন ছিল না। মানে আমি আমার বড় ভাই রাজনীতি করার সুবাদে আমি দলকে এত পরিমাণ ভালোবাসতাম। ওনার যে আদর্শিক গুণ, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক গুণের কারণে এই যে এলাকা ভিত্তিক, যেহেতু মিরপুরের বৃহত্তম মিরপুর সে সেক্রেটারি ছিল, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আমি দলকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম যে স্কুল থেকে শুরু করে একেবারে যখন 96 এ অসহযোগ আন্দোলন হয়, তখন ফার্স্ট ইয়ার পড়ি মিরপুর 10 নম্বরে। ভিডিও ফুটেজ নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা যখন 96-তে ক্ষমতা আসে, তার পরক্ষণে ভিডিও ফুটেজগুলি জনকণ্ঠ পত্রিকা সহ, তখন জনকণ্ঠ পত্রিকা মেন ছিল, জনকণ্ঠ পত্রিকা সহ বিপন্ন ধারা বাংলাদেশ নামে একটা পোস্টার করেছে সারা বাংলাদেশে। ওইখানে আমার ওই আন্দোলনরত ছবিগুলি প্রচার করে বলতো ধরিয়ে দিন। তার পরক্ষণেই আমাদের শহীদ পিন্টু ভাই, নাসিরুদ্দিন পিন্টু ভাই যখন ছিলেন, তখন ওনার আন্ডারে আমরা রাজনীতিটা করতাম। উনি বলল যে মিরাজ তুই আপাতত দেশে বাইরে চলে যা, তোর কারণে সমস্যা হচ্ছে। তখন আমি দেশের বাইরে চলে গেলাম। যখন ২০০১ সালে আবার বিএনপি ক্ষমতা আসলো, তখন যেহেতু আমার দল ক্ষমতা আসছে, স্বাভাবিক তো আমি দেশে আসতে আগ্রহী হব। তখন ওই মুহূর্তে যখন দেশে আসতে নেই, তখন আমার মা তখন ৬৫ বছর, ওনাকে বলি যে আমি দেশে আসবো। উনি তখন বলে যে ঠিক আছে বাবা আস, ৬৫ বছর বয়স, ওনার মাথা ঠিক ছিল না। উনি আমার দেশে আসার কথা শুনে পাগলে আত্মহারা হয়ে অপেক্ষা করতেছিল। যখন দল থেকে বলল যে তোমার দেশে আসা আপাতত যাবে না, তুমি বাইরে থাকো, দল ক্ষমতায় কিন্তু আমি দেশে আসা যাবে না। আমি আর আসতে পারলাম না। আমার মা ২ মাস পরেই মারা গেছে। আমি আসি অন-11-এ আসার পরেই এই যে সেনাবাহিনী আমাকে অ্যারেস্ট করে ফেলে। অ্যারেস্ট করার পর যখন দল মাত্র আবার যৌথ বাহিনী দেশ ক্ষমতা করতেছে, অ্যারেস্ট করে ফেলে। অ্যারেস্ট করার পর আমি ৩ মাস ভিতরে থাকি। বের হওয়ার পর আবার এই রাজনীতির পিছনে কোনো পোস্ট পজিশন নাই। আমি দলের সাথে আমি একেবারেই 96-এ যেভাবে আন্দোলনরত অবস্থায় আমি দলের মুখ্য ভূমিকা পালন করেছিলাম, তখন থেকে আমি যখন ২০০৯ সালে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখন থেকে শুরু করে একেবারে ২০২৪ সাল পর্যন্ত আমি রাজপথে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিলাম। এবং ২০১৭ সালে যখন আমি দলের ভিতরে কোন্দল থাকে, আমি এই দলে নিবন্ধন যখন ১০ টাকা করে ফর্ম বিক্রি করতেছিল, তখন যারা দায়িত্বে ছিল, তখন আমি ফর্ম চেয়েছিলাম, অনেকে আমাকে ফর্ম দেয় নাই। যে রাজনীতি থাকে না নিজেদের ভিতরে কোন্দল, যে ও আসলে হয়তো আমাদের জায়গা হবে না, ওকে ফর্ম দেওয়া যাবে না। যাই হোক, কিছু ভালো মানুষ ছিল, ভালো নেতৃত্ব ছিল, তাদের কারণে আমার দলে জায়গা হয়েছে। আমি এই শাহালি থানার যে বছর ফর্ম চেয়েছিলাম পাই নাই, ওই বছরই এই শাহালি থানার সভাপতি দায়িত্ব আমি পেয়েছি। সভাপতি দায়িত্ব পাওয়ার পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার একটা যোগাযোগ হয়েছে। তারপর থেকে ওনার ছায়ায় এবং ওনার দিক নির্দেশনায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড চালাতাম। শাহালি থানার যুবদলে দায়িত্ব পাওয়ার পর তারপর করোনা আসলো। করোনায় আমি প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীদেরকে, তারপর এলাকার মানুষদেরকে সহযোগিতা করেছি। ট্রাকে ট্রাকে সবজি দিয়েছি, চাল দিয়েছি, সমস্ত কিছু আমি আমার শাহালি থানার যুবদলের পক্ষ থেকে আমি করেছিলাম। তার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব কিছুতে অবগত আছেন। তারপর মহানগরে যখন নতুন কমিটি হয়, তখন আমি থাকতে চেয়েছিলাম। অনেকে নিজেদের ভিতরে দলীয় কোন্দলের কারণে অনেকে আমাকে রাখতে চায় নাই। কিন্তু আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু উনি অবগত আছেন আমার রাজনৈতিক কর্মকাণ্ড, উনি ওনার নিজের দায়িত্ব নিয়ে কোনো থানার কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি মহানগরের দায়িত্ব পায় নাই, কিন্তু উনি নিজেই আমাকে মহানগরে জয়েন্ট কনভেনর দায়িত্ব দিয়েছেন। তখন ওই মুহূর্তে কোনো 26টি থানার কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব পায় না, উনি দিয়েছেন। তারপর দায়িত্ব পাওয়ার পর যখন আমি তেজগাঁ জুনের টিম লিডারের দায়িত্ব পালন করেছিলাম, ৯টা জুন ছিল ঢাকা মহানগর উত্তরে। ৯টা জুনে
আল্লাহর রহমতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যেভাবে আমাকে রাজনৈতিক উৎসাহ দিয়েছেন এবং যে পরিমাণ সাহায্য উনি করেছেন, কারণ দল করতে গেলে অনেকের ছায়ায় থাকতে হয়, গ্রুপিং পলিটিক্স সব কিছু থাকে। আমার ওখানে তখনও ছিল অনেক গ্রুপিং পলিটিক্স, যেহেতু উনি নিজে আমাকে আলাদাভাবে গাইডলাইন করতেন, ওনার নির্দেশেই আমি একটা আলাদা শক্তি পেতাম, যার কারণে আমার সাহসটা ছিল অন্যরকম। আমি দলের স্বার্থে অনেক সাহসিকতা নিয়ে কাজ করতাম, যা অন্যজনের অনেকের ভালো লাগতো না। যার কারণে উনি এই আমার তেজগাঁ জোনে যেভাবে আমি প্রোগ্রাম করেছি, আন্দোলন করেছি, এই সুবাদে উনি এই কাজগুলি দেখে আমাকে আবার মহানগরের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন। সদস্য সচিব হওয়ার পর আপনারা অবশ্যই যারা মিডিয়া আছেন অবগত আছেন আমি কি পরিমাণ কাজ করেছি। সামনের কাতারে দাঁড়িয়ে কি পরিমাণ আন্দোলন সংগ্রামে আমার নেতৃবৃন্দদের নিয়ে কাজ করেছি। ঢাকা মহানগর উত্তর যুবদলের এত বড় বড় মিছিল আমি করেছি আমার নেতাকর্মীদের নিয়ে। পূর্বের কখনো কোনো মহানগর আমি বলতে পারবো যে এত বড় মিছিল সভা সমাবেশে অংশগ্রহণ করেনি। তার পরবর্তীতে 28শে অক্টোবর আপনারা যেখানে সারা বিশ্বে যে ছবিগুলি প্রচার হয়েছে আন্দোলনে, এই যে 28শে অক্টোবর মহাসমাবেশে আন্দোলনে ডাক দেওয়ার পর তার 2 দিন পরে আমি গুলশান থেকে অ্যারেস্ট হয়ে যাই। গুলশান থেকে অ্যারেস্ট হওয়ার সাথে সাথে এবং ডিবিতে 10 দিন রিমান্ডে ছিলাম। আমাকে কি পরিমাণ নির্যাতন করেছে তা বলে ভাষা প্রকাশ করার মতো না। আমার সামনে বসিয়ে উলঙ্গ করে আমার নেতাকর্মীদেরকে মেরেছে, আমাকে টর্চার করেছে, বলেছে যে এটা তো তুই না। যেভাবে ছবিগুলি প্রকাশ হয়েছে, ভিডিও বেরোচ্ছে, এভাবে না বলার কোনো অবকাশ নাই। তার পরবর্তীতে দেখেন বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী, যত বড় বড় জঙ্গি, বড় বড় ক্যাডার, বড় বড় আসামি সব কিন্তু থাকে কোথায়? কাশিমপুর হাই সিকিউরিটিতে। কিন্তু আমাদের দলীয় নেতাকর্মীদেরকে কেরানীগঞ্জ এবং কাশিমপুর 2-এ সবাইকে পাঠিয়েছে, কিন্তু আমাকে শুধু সিঙ্গল পাঠিয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি। যত বড় বড় আসামি সারা বাংলাদেশে এবং বিদেশীয় আসামি ওই জেলে থাকে, যাকে বলা হয় কাশিমপুর হাই সিকিউরিটি। ওইখানে রাখার পর ওইখানে জেলার এবং জেল সুপার কি পরিমাণ নির্যাতন চালিয়েছে। আমাকে এক রুমে একটা ফ্লোরে আলাদা দিয়ে রেখেছিল, যে কোনোভাবে যেন কারোর সাথে আমি যোগাযোগ করতে না পারি। তারপর আমি কিছু কয়েদি ছিল, কয়েদিদেরকে দিয়ে ফোন আনিয়ে আমি প্রতিদিন আন্দোলন করাতাম। এই যে 28শে অক্টোবরের পরে যে আন্দোলনটা, নির্বাচনকালীন যে আন্দোলনটা হয়েছিল, ঢাকা মহানগরের সমস্ত থানায় আমি ফোন দিয়ে ওখানে আন্দোলন করাতাম। এই ফোনের পানিশমেন্ট উনি আমাকে কড়াভাবে দিয়েছিল। আমাকে বের হতে দিত না। আমার ফ্লোরে যদি, আমার রুমে যদি কেউ যাইতো, কোনো কয়েদি যাইতো রান্নাবান্নার জিনিস দিয়ে আসতে, তাদের একেবারে উলঙ্গ করে চেক করতো যে কি দিতে আসছিলা, কি নিয়ে গেছো। 3 জন কারারক্ষী আমার রুমের সামনে বসে রাখতো। তাদেরকে প্রতিদিন টাকা দিতে হবে 900 টাকা করে, কিন্তু টাকা পেলেও আপনাকে পানিশমেন্ট। কিন্তু আমি টাকাটা দিব কোত্থেকে? তাকে 1 হলো টাকা দিতে হবে, আর টাকা আপনার রুমে যদি পায় তাহলে পানিশমেন্ট। এই পরিমাণ নিপীড়ন নির্যাতন আমাকে রেখেছিল। একেবারে পুলিশ মার্ডার, বিচারপতি বাসায় অ্যাটাক, অস্ত্র লুট, ফাঁড়ি লুট, যত মামলা আছে আমার নামে দিয়েছে। আমাকে দেখেন 200-এরও অধিক আমার নামে মামলা। আমি নর্মালি কিন্তু সব রাজনৈতিক বন্দীরা নর্মালি যেহেতু হাজিরা দিতে যাবে কোর্টে, আমিও স্বাভাবিক হাজিরা দিতে যাব। আমাকে কিন্তু আনকোট করে 3টা মাস আনকোট করে এক রুমের ভিতরে রাখছে। একটা দিনের জন্য আমাকে কোর্টে নেয় নাই, একদিনের জন্য না। যে কোর্টে গেলে আমি আর কি ইনফরমেশন দিয়ে আন্দোলন আবার করাই কিনা, একটা দিনের জন্য। সব আপনি দেখেন সব নেতারা কিন্তু কোর্টে গিয়ে হাজিরা দিয়েছে। এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন, নির্বাচনকালীন সরকার যখন নির্বাচন করলো, সব নেতারা কিন্তু প্রত্যেক দিন কোর্টে যেত। কোর্টে গেলে একটা সুবিধা কি, অন্তত ফ্যামিলিরে দেখা যেত। আমাকে কিন্তু ফ্যামিলিও দেখতে দিত না। আমার এখানে কেউ আসলে আইজি অফিসে তাদের নাম পাঠাইতে হইতো, কে কে আসছে, কে কে দেখা করবে, তাদের নামের সিরিয়াল তাদের ওই ক্যামেরার সামনে দেখাইতে হইতো আইজি অফিসে। তারপর যদি তাদের মনে চাইতো দেখা করা, তাহলে দেখা করতে দিত। এছাড়া আমার সাথে দেখা করতে দিত না। 3টা দিন, এই 3 মাসে 3 দিন ফ্যামিলির সাথে আমি দেখা করছি। আমার পিছে 3 জন, আমার পরিবারের পিছে 4 জন, এসবি, সিআইডি, জিজিএফআই,
সবাই দাঁড়িয়ে থাকতো, তাদের সামনে আমার বাচ্চার সাথে কথা বলতে হতো, আমার ওয়াইফের সাথে কথা বলতে হতো। এই পরিমাণ নিপীড়ন নির্যাতন আমাকে চালিয়েছে এই জেলের ভিতরে। সুতরাং বলার কোনো ভাষা নাই। এই রাজনীতি করতে গিয়ে আমি তো আমার মাকে হারিয়েছি, ভাইকেও হারিয়েছি, এগুলি বলে ভাষা প্রকাশ করার মতো না। আমার মা যখন মারা গেছে আমি কোনো করিয়েছিলাম, ওনাকে বলেছিলাম যে আমি আগামী মাসে আসবো। বয়স ছিল অনেক, ওনার 65 বছর ছিল। তো উনি যে আনন্দে আত্মহারা যে আমার ছেলে কয় বছর পর, আমার ছেলে আসবে 8 বছর পর আসবে, ওর আনন্দ আত্মহারা ছিল। যখন শুনতে পারছে যে আমি আসবো না, এই 3 মাস পরেই মারা গেছে। আমি কাউকে দায়ী করব না, কারণ একটা বৃহৎ দল, এখানে ভালো মন্দ থাকে, তারপর গ্রুপিং থাকে, সব কিছুর মধ্যেই একটা দল তৈরি হয়। আমার দলে গ্রুপিং ছিল, ওরা চায় নাই যে আমি দেশে আসি, দেশে এসে আবার রাজনীতি করি। ওই গ্রুপিংয়ের ধারাই আমি ওই পরিস্থিতির শিকার হয়েছিলাম। যার কারণে আমি ক্ষমতা আজ পর্যন্ত বিএনপির ক্ষমতা দেখতে পারি নাই, সামনে দেখতে পারবো কিনা আমি নিজে জানি না।